মুসলমানদের দেশ, মুসলমানরা যেমন চাই তেমনি চলবে। আপনার কোন দেশ আছে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন, তো মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ শরিয়ায় চলবে, শরিয়ায় চলবে, এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে, হবে, সমস্যা কি? যা চায় তারা তাই হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে। এখন সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস এই চীনের যেই সফরটা, শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে, বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো, আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে, তারপরে নিচে এখানে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন, এগুলো দিয়ে বরণ করতো। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই, উপমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা, এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো। আমার বিশ্বাস করেন, মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনূস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো, অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভালো লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা, যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব, এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে, এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার। এবং আমি আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যে যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছু নাই, কিন্তু তারপরে তার সম্মান সবার চাইতে উপরে, ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনূসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে, যেটা দাদা বলেন, কাজে লাগাইতে পারি নাই, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই 5 বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেহেতু এখনো বিক্রি হয় নাই, নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই। ইলিয়াস, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যে কথাটা বললেন, অনেকে দর্শকদের অনেক স্মৃতি থেকে ছুটে গেছে, এটা দেখতেছে আমার কাছে এখানে আছে, যে শেখ হাসিনার এই যে ঘাটের উপর দিয়ে হেঁটে যে বাইডেনের কাছে যাওয়ার এই যে মনোযোগ আকর্ষণের যে চেষ্টা, হ্যাঁ, এইটা দর্শকদেরকে একটু আবার দেখাই দিলাম আর কি, যে তাদের প্রিয় নেত্রী হাসিনা, আওয়ামী লীগের প্রিয় নেত্রী কি না করছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না, মনোযোগ আকর্ষণের জন্য নানাভাবে আর কি। তো তো দাদা, এই যে আমরা তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময় কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ শুল্ক, এটা কিন্তু আমার মনে হয় যে আমি নন টেকনিক্যাল পার্সন, কিন্তু একটা গ্ল্যান্স আমার দেখে মনে হয়েছে যে এটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না। অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, বেশ কিছু ইফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যেই দেশ যত শুল্ক নিচ্ছে তার 50% তাদের উপর ইম্পোজ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা সমাধান করা বাংলাদেশের জন্য কঠিন কিছু হবে না। তো সার্বিকভাবে আপনি চীন সফর, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক এবং এই যে ট্যারিফ, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন, দর্শকদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। যে আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে, মানে আমাদের অঞ্চলে, এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি। সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক, সেটাকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি, সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি। এবং এখন যে সুযোগটা আসছে, আমাদের চাইনিজ জানতে হবে, মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ, কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে, যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয়। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তো চলবে না, মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না। এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্সের সেন্টার অনেকগুলো জায়গায় হবে। আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে, কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি। আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে, এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো, এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে। হ্যাঁ, আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যাবে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে, এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং, মানে আমি যে কাজটা করি আর কি, সমস্যার সমাধান করা আর কি। সেজন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুব মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই, এবং এই ট্যারিফ বাড়ানোর
ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে। আমি এইখানে এটা বলতে চাচ্ছি না, কারণ এই জন্য না যে চাই না সেটা না, আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেইন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি। মানে বিজনেসে আমরা যা করি আর কি, যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে, এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বিজনেসের মূল আর কি। কি বলবো এটা কি, তো যেহেতু আমি বিজনেসের লোক, আমার মাথায় ওইটাই সবসময় ঘুরতে থাকে যে সমস্যা কি হতে পারে, এটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি। এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না, আমি কিন্তু খুবই হ্যাপি। এবং এইটার জন্য যেই সিদ্ধান্তটা নিতে হবে, এটাতে প্রফেসর ইউনূসকে নিজেকে ইনভলভ হতে হবে, শুধু নিজেকে না, আর একটা সিনারিও এভালুয়েশন করতে হবে, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে, যেমন ধরা যাক বিসিজি বা পিডব্লিউসি, এদেরকে ইনভলভ করতে হবে। করে আমরা যদি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে। হ্যাঁ, তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি, জনগণকে বলবো যে দেখেন, পৃথিবীতে কোনো সমস্যা না, হ্যাঁ, যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি। এবং বাংলাদেশে এত ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে, যে এদের সামনে কোনো সমস্যা হয়ে থাকবে না। হ্যাঁ, আমরা তো বুড়া হয়ে গেছি, ধরেন আমাদের চিন্তা হয়তো একটু পুরনো হবে, কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমাদের। তবে দাদা, আমি দাদা মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল, গম বা এই জাতীয় খাদ্যশস্য আমরা যে আমদানি করি, এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে কোয়ালিটিও বাড়বে। মানে আমাদের ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য। এবং গত এই 54 বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আর কি সকল ক্ষেত্রে, তো আমার মনে হয় যে তার একটা জবাব দেওয়া উচিত। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে, অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খারাপ অবস্থা। আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি, জেন্টাল ওয়েতে আর কি, যে দেখো মানে আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি, হ্যাঁ, সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন। মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি। মানে ওদের ইয়েটা কি ছিল, সেটা হচ্ছে যে আমরা তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই, সমস্ত পণ্য ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনে আনি, ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না। ওদের বিষয়টা হচ্ছে কি, ওদের চাওয়াটা কি, আমাদের শুধু কিনলে চলবে না, আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে, দাদা আমাদেরকে দিয়েছেন, আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা, এইটুকু শোনে না, সেই জন্য ওদের গায়ে জ্বলুনি দেবে। এবং আমার এমন দাদা ওইদিন ওদের দেশের একটা চ্যানেলে আপনার করতেছে, ওই যে পাগলার চ্যানেল, ওই যে মলম বিক্রেতার চ্যানেলে, ওরা উস্কাইতেছে যে কি হয়েছে, যে বাংলাদেশিরা এই যে আসে না, তো সমস্যা কি হয়েছে, আমাদের তো ওদেরকে আমাদের বন্ধ করতে হবে, বাংলাদেশে আসা, ওরা এই দেশে এসে চিকিৎসা নিয়ে যায়, এই সেই। পাশে থেকে আরেকটা আবার দৌড়ে আসে, বুঝছেন, খাওয়া হাগা সব বন্ধ করে দেবেন নাকি আমাদের? আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ। আমরা দাদা যদি খালি চীন, পাকিস্তান, এদিকে দুই দেশের সাথে যদি পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো, এবং চীন যেটা আমি যে ইয়েটা দেখলাম, এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে, এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ, তার চাইতে তারা কম নিবে। তারপর চিটাগাংয়ের সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য, যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই, এবং সেটা খুব চিপ রেটে করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট ভাড়া বোধহয় একটু বেশি, এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে আসে, এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি এমন করে টেকনোলজিতে করার জন্য ওদের যেই এখানে হারবার টারবার যা আছে, এমআই এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি আপনার কি বলে, চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমা না, তো সেখানে পাঠানো যাইতে পারে। মানে ইলিয়াস, ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। এবং আমরা যে চিকিৎসার জায়গাটা, যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার, এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা বিষয়, তাই না? সেটি যেহেতু তারা বন্ধ করেছে, কারণ একটা অ্যাটিটিউড করে একটা স্বৈরাচারী শাসককে রক্ষা করার নামে, মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ, তো আমার মনে হয় যে আমাদের চিকিৎসা জায়গাটায় আমরা চীনের দিকেই থাকি, পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে। আর আমাদের দেশে তামিম ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম আস্থা বেড়ে গেছে না। মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, বিং এ ডক্টর, এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে, মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও, বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে। মানে ধরেন আমি যদি দেশে যাই, 10 বছর যদি কাজ করতে, সরকারে থাকতে হবে না, সরকারে থাকার দরকার নেই, সরকারের বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না, বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে। সমস্যাটা কোথায় হয় আসলে, মানে আমি বলি, মানে বিং এ ডক্টর, আমি আসলে
এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে ইয়ে করার জন্য, এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, একজন মানুষ যখন